রাজনৈতিক স্বার্থে জিম্মি বিনিময়ে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। তৃতীয় ধাপে ১১২ ভারতীয়কে দেশে পাঠালো যুক্তরাষ্ট্র। ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য। ইউক্রেনীয় সামরিক স্থাপনায় রাশিয়ান হামলা। যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। তৃতীয় দফায় আরও ১১২ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ১৬ ফেব্রুয়ারি রাতে তাদের বহনকারী মার্কিন বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ২ জন উত্তরপ্রদেশের। এছাড়া হিমাচল ও উত্তরাখণ্ডে রয়েছেন ১ জন করে। এর আগে প্রথম ধাপে গেল ৫ ফেব্রুয়ারি ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় আমেরিকা। হাতকড়া পরিয়ে সামরিক বিমানে করে তাদেরকে পাঠানো হয়েছিল। গত শনিবারও দ্বিতীয় দফায় ১১৬ ভারতীয়কে ফেরত পাঠানো হয়। তাদের সঙ্গে একই আচরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। ট্রাম্প সরকার দায়িত্ব নেওয়ার পর সব মিলে ৩২২ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো। ইসরায়েলের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল হামাস জিম্মি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করছেন। ইসরায়েলি গণমাধ্যম ইয়ানেটকে দেওয়া এক বিবৃতিতে ওই কর্মকর্তা জানান, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জিম্মিদের জীবন নিয়ে খেলছেন নেতানিয়াহুর প্রশাসন। তিনি আরও বলেন, নেতানিয়াহু ও তার সমর্থকরা রাজনীতিদের ফাঁদে আটকা পড়েছেন। তারা বাস্তব পরিস্থিতি বা আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে কোনো নজরই দিচ্ছেন না। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই অবস্থানের কারণে জিম্মি বিনিময় চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ৮০ বছরের বয়সী এক ফিলিস্তিনিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল। তার গলায় বিস্ফোরক বেঁধে দেওয়া হয়েছিল। কথা মতো কাজ না করলে ওই বিস্ফোরক দিয়ে তার মাথা উড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম দ্য হটেস্ট প্লেস ইন হেলে এই তথ্য জানানো হয়েছে। গত বছরের মে মাসে ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গাজায় ওই বৃদ্ধ ফিলিস্তিনির গলায় বিস্ফোরক বেঁধে দেওয়ার নির্দেশ দেন। এরপর তাকে নিয়ে গাজা এলাকার বাড়িতে বাড়িতে তল্লাশি চালায় সেনারা। তল্লাশির সময় ওই বৃদ্ধকে সবার আগে বাড়ির ভেতরে পাঠানো হয়, যাতে বাড়ির ভেতর থেকে কোনো প্রতিরোধ এলে সেই বৃদ্ধই আগে হতাহত হয়। তল্লাশি শেষে ইসরায়েলি সেনারা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গাজা সিটি থেকে পালানোর নির্দেশ দেন। পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলের আরেকটি সেনা ব্যাটালিয়ন ওই বয়স্ক দম্পতিকে গুলি করে হত্যা করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুদ্ধ বন্ধের পর ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ব্রিটিশ সেনা পাঠানোর জন্য প্রস্তুত আছে তার দেশ। রোববার ১৬ ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। কিয়ার স্টারমার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে দেখাতে চান সংঘাত অবসানের আলোচনায় ইউরোপীয় দেশগুলোর ভূমিকা থাকা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী মনে করেন, তিনি ব্রিটিশ সেনাদের ক্ষয়ক্ষতির মুখে ঠেলে দিতে এ সিদ্ধান্ত নেননি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামীতে যে কোনো আগ্রাসন থেকে বিরত রাখতে এবং ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিত করতে এটি অপরিহার্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। রোববার আইডিএফের বিবৃতিতে বলা হয়, হামলায় রকেট লঞ্চার সহ বিভিন্ন অস্ত্রভান্ডার ধ্বংস করা হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান বেকা উপত্যকায় ৩টি হামলা করেছে। হামলাগুলো হারবাতা ও হালবাতা এলাকায় হয়েছে, যা ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। এদিকে দক্ষিণ লেবাননের হৌলা শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রবল বৃষ্টি ও বন্যায় যুক্তরাষ্ট্রে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বর্ষণের জেরে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে। ডুবে গেছে অনেক রাস্তা ও ঘরবাড়ি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সোমবার এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। যুক্তরাষ্ট্রে কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, তার রাজ্যে ৯ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় রোববার সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ভারতের রাজধানী দিল্লির পর এবার ভূমিকম্প অনুভূত হয়েছে বিহারে। সোমবার ১৭ ফেব্রুয়ারি সকালে বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮টা ২ মিনিটে কম্পনটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।
বিহারের এই ভূমিকম্প দিল্লির কম্পনের আফটার শক বলে ধারণা করা হচ্ছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে স্থানীয় সময় ভোর 5:35 দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি। এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় ওই ভূমিকম্পের মাত্রা ছিল 4। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শনিবার বিমান হামলায় আল কায়দা সম্পর্কিত সন্ত্রাসী সংগঠন হুররাস আল দিনের এক জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন। আজ মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলোর হামলার পরিকল্পনা ভণ্ডুল করতে এই হামলা করা হয়েছে। এর আগে 30 জানুয়ারি সেন্টকম আরেকটি বিমান হামলা করে। ওই হামলায় হুররাস আল দিনের সিনিয়র সদস্য মোহাম্মদ সালাহ আল জাবির নিহত হন। 2018 সালে প্রতিষ্ঠিত হুররাস আল দিনকে 2019 সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় মোবাইল হোম, কারাভান ও বাড়ি নির্মাণ সরঞ্জাম প্রবেশে বাধা দিয়েছেন। অথচ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এসব সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন কানে এ তথ্য জানিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, গাজায় ধ্বংসস্তূপ সরানোর কাজে পাঠানো বুলডোজার, রোড রোলার ও কারাভানবাহী ট্রাকগুলো 2 সপ্তাহ ধরে রাফা সীমান্তে আটকে রয়েছে। ইসরায়েলের অনুমতি না পাওয়ায় সেগুলো যেতে পারছে না। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 60,000 অস্থায়ী ঘর ও 2 লাখ তাঁবু 1 মার্চের মধ্যে প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল। একই সঙ্গে ধ্বংসাবশেষ সরানোর জন্য নির্দিষ্ট পরিমাণ সরঞ্জাম প্রবেশের অনুমতি দেওয়ারও চুক্তি হয়েছিল। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। Ka-52M হেলিকপ্টার ব্যবহার করে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় হামলা করছে রাশিয়া, এমনই এক ভিডিও প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয়েছে, এই হামলায় বনাঞ্চলে লুকিয়ে থাকা ইউক্রেনীয় বর্মসজ্জিত যানবাহন ও সৈন্যদের ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ বেড়েছে। শত্রুপক্ষ 33টি বিমান হামলা, 49টি নির্দেশিত বোমা নিক্ষেপ করেছে আর 332 বার গোলা বর্ষণ করেছে। আগস্ট মাসে ইউক্রেনীয় বাহিনী তুরস্ক অঞ্চলে অভিযান চালায়। ওই হামলাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহৎ পরিসরের উস্কানি বলে অভিহিত করেন। এরপর থেকে রাশিয়া পাল্টা হামলা চালিয়ে দখলকৃত অঞ্চলের 40%-রও বেশি পুনরুদ্ধার করেছে বলে দাবি করা হচ্ছে। অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে চীন ও কুক আইল্যান্ডস। হারবিনে স্বাক্ষরিত এই চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, কৃষি এবং দুর্যোগ প্রস্তুতির মতো বিভিন্ন খাতে সহায়তার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি কুক আইল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে কুক আইল্যান্ডসকে প্রতিরক্ষা ও বাজেট সহায়তাকারী দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেছেন, তারা চুক্তির নথি পর্যালোচনা করে কুক আইল্যান্ডসের সঙ্গে আলোচনা করবেন। কুক আইল্যান্ডসের প্রধানমন্ত্রী ব্রাউন বলেছেন, তিনি নিউজিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগ দূর করবেন। অন্যদিকে চীন জানিয়েছে, কুক আইল্যান্ডসের সঙ্গে চীনের সম্পর্কের বিষয়ে বাইরের হস্তক্ষেপ উচিত নয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।